আসসালামু আলাইকুম। আজ ২৪ আগস্ট ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবের সঙ্গে ইরানের এক হওয়ার উদ্যোগ। ৮ মাসে ৯৫টি কারখানা বন্ধ জানালো সিপিডি। ভারতে ফের আন্দোলনের হুমকি ককরোচদের। এবার বিস্তারিত। শুরুতেই বিশেষ খবর। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গঠিত নতুন প্রতিরক্ষা জোট মক্কা চুক্তিতে যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানি সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থা খানেহ মিল্লাতের প্রধান মেহদি রহিমি এ দাবি করেন। রহিমি বলেন, ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। তার মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলো একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে। ইরান দীর্ঘদিন ধরেই এমন একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার কথা বলে আসছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ইরানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চুক্তির ৩ সদস্য সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান কোনো পক্ষই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে আপাতত বিষয়টি একজন ইরানি কর্মকর্তার দাবির মধ্যেই সীমিত রয়েছে। গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মক্কার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মূল নীতি হল ৩ দেশের যে কোনো একটির ওপর হামলাকে ৩ দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ন্যাটো জোটের আর্টিকেল 5-এর সঙ্গে তুলনা করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, চুক্তিটি ইরান বা অন্য কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত হয়নি। চুক্তির সদস্যরা ইতোমধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক কমান্ড পর্যায়ে সমন্বয়ের বিভিন্ন ব্যবস্থা গড়ে তুলতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে মন্ত্রী ও সামরিক কমান্ডারদের বৈঠক, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা। তুরস্ক জানিয়েছে, ভবিষ্যতে আরও দেশকে এই নিরাপত্তা জোটে যুক্ত করার সুযোগ রয়েছে। সম্ভাব্য সদস্য হিসেবে মিশরের নামও প্রকাশ্যে এসেছে। মক্কা চুক্তির বিষয়ে ইরান এর আগে সতর্কভাবে ইতিবাচক অবস্থান জানিয়েছে। গত ১০ আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন নিয়ে তেহরানের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার মতে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তার স্বীকৃতি তুলে ধরে। ইরানকে আমন্ত্রণ জানানোর দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে এর তাৎপর্য হতে পারে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত জোটে ইরান যুক্ত হলে এর পরিধি ও রাজনৈতিক চরিত্র আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তি ইরান এবং সৌদি আরবের মধ্যে বিদ্যমান বিশ্বাসের সংকট দূর করতে দেশ দুটির মধ্যে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক। সোমবার ইরাকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরাকিয়া টিভির এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি জানান, বাগদাদের পক্ষ থেকে ইতোমধ্যে তেহরান এবং রিয়াদ উভয় দেশের সরকারের কাছে এই আনুষ্ঠানিক প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে। ইরাকিয়া টিভিকে দেয়া সাক্ষাৎকারে আল আরাজি বলেন, দুই দেশের সম্পর্কের মূল সমস্যাটি হল একে অপরের প্রতি গভীর বিশ্বাসের সংকট। এই সমঝোতা প্রস্তাবের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের দ্বিধা ও টানাপোড়েন নিরসন সম্ভব বলে মনে করছে বাগদাদ। এবার জানাবো দেশের খবর। ধর্ম মন্ত্রণালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নিয়োগ নিয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ এর উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত নেতারা প্রশ্ন করেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী বহাল থাকা সত্ত্বেও নতুন করে প্রতিমন্ত্রী নিয়োগের প্রয়োজন কেন পড়ল? পাশাপাশি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিমন্ত্রীর রাজনৈতিক ও ধর্মীয় ভাবাদর্শ এবং বিভিন্ন বক্তব্য নিয়ে সভায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন হয়নি। সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের নেতৃত্বে 9 সদস্যের বিশিষ্ট আলেমদের একটি প্রতিনিধি দল দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পূর্বে হেফাজতে ইসলাম বা কোনো মাদ্রাসার কোনো প্রতিনিধি যেন সদ্য নিয়োগপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রীর সাথে কোনো বৈঠকে অংশ না নেন সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে। নতুন সরকারের প্রথম 6 মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির হিসাবে চলতি অর্থবছরের সরকারের রাজস্ব ঘাটতি 1,30,000 থেকে 1,40,000 কোটি টাকা হতে পারে। একই সময়ে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের 3 প্রধান শিল্পাঞ্চলে 95টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে 61,881 জন কর্মসংস্থান হারিয়েছেন। সোমবার সকালে সিপিডির আয়োজনে নতুন সরকারের প্রথম 6 মাস একটি অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক মিডিয়া সংলাপে এই সব তথ্য তুলে ধরা হয়। সংলাপে সিপিডির সম্মানীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি কাঠামোগত নানা সমস্যার মধ্যে ছিল। একই সময়ে বৈশ্বিক পরিস্থিতিও অনুকূলে ছিল না। তবে দায়িত্ব নেয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকার কোনো সমন্বিত তথ্যভিত্তিক দলিল তৈরি না করায় এখন সরকারের বিভিন্ন পদক্ষেপ ও অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, নতুন সরকারের কাছে বড় দুটি প্রত্যাশা ছিল: অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর প্রত্যাশা থাকলেও সামগ্রিক চিত্রে অস্বস্তির জায়গাই বেশি। ডক্টর দেবপ্রিয় বলেন, সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া কাঠামোগত সমস্যার কথা বারবার বলছে, কিন্তু সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতির প্রকৃত অবস্থা কি ছিল তার কোনো সমন্বিত তথ্যভিত্তিক দলিল তৈরি করা হয়নি। ফলে এখন সরকারের বক্তব্যের সঙ্গে পরিসংখ্যানের সমন্বয় করা কঠিন হচ্ছে। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 16 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দীর্ঘ 7 বছর পর ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার অর্থাৎ 24 আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। হাইকোর্টের রায়ে মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ এস এম সিরাজউদ্দৌলা এবং তার অন্যতম সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। অন্যদিকে হাইকোর্টে যাদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে তারা হলেন নুরুদ্দিন, সাইফুর রহমান, মোহাম্মদ জোবায়ের, উম্মে সুলতানা ওরফে পপি এবং জাবেদ হোসেন ওরফে শাখাওয়াত হোসেন। মামলার বাকি 10 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন সোনাগাজী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মাকসুদ আলম, মাদ্রাসার গভর্নিং বডির তৎকালীন সহসভাপতি রুহুল আমিন, হাফেজ আব্দুল কাদের, আফসার উদ্দিন, কামরুন নাহার মনি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম ও মহিউদ্দিন শাকিল। মামলার বিবরণী থেকে জানা যায়, 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের উপর যৌন নিপীড়ন চালান। নুসরাতের পরিবার থানায় মামলা করলে পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে। এরপর মামলা তুলে নিতে নুসরাতের পরিবারকে ক্রমাগত হুমকি ও চাপ দিতে থাকে আসামিপক্ষ। নুসরাত নথি স্বীকার না করায় 6 এপ্রিল আলিম পরীক্ষা শুরুর আগে সাইক্লোন শেল্টারে ছাদে ডেকে নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। এই ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানের করা মামলাটি তদন্ত করে পিবিআই ওই বছরের 29 মে 16 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। হত্যাকাণ্ডের 7 মাসের মাথায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন। টানা 17 কার্যদিবস শুনানির পর হাইকোর্ট আজ এই চূড়ান্ত রায় দেন। জানাবো পড়শির খবর। ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সোমবার 24 আগস্ট দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের ধরন নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।
সিজেপির অভিযোগ, গত 25 জুলাই আন্দোলন স্থগিতের সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া একাধিক প্রতিশ্রুতি এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং নিট পরীক্ষা সংশ্লিষ্ট ঘটনায় মৃত শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয় রয়েছে। দলটির বিবৃতিতে বলা হয়েছে, সরকারের প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পরবর্তী পদক্ষেপ নিয়ে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা হবে। প্রয়োজনে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। শিক্ষার্থী, তরুণ ও সমর্থকদের পরবর্তী কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সিজেপি। এর আগে টানা 36 দিনের আন্দোলনের পর 25 জুলাই সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিক্ষোভ স্থগিত করেছিল সিজেপি। ওই সময়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে কেন্দ্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিজেপি। দলটির দাবি, আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এ নিয়ে সুপ্রিম কোর্টেও বিষয়টি উঠেছে বলে জানিয়েছে দলটি। সিজেপির ভাষ্য, শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর গুলোর সমন্বিত তালিকা আদালতে জমা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছে। দলটির দাবি, এই তালিকা পেলে আদালত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলোর বিষয়ে একযোগে সিদ্ধান্ত নিতে পারবে। সিজেপি আরও বলেছে, সরকার তাদের সদিচ্ছায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখলে তা ভুল হবে। প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যর্থতা দেখা দিলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আবারও আন্দোলনে যাওয়ার পথ খোলা থাকবে বলে সতর্ক করেছে দলটি। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বছর দেশজুড়ে সিজেপির নেতৃত্বে শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন ব্যাপক আকারে নেয়। আন্দোলনের চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের পর 25 জুলাই বিক্ষোভ স্থগিত করা হয়েছিল। এখন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি এবং সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের উপরই সিজেপির পরবর্তী কর্মসূচির দিক নির্ধারিত হতে পারে। এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি, রয়টার্স এবং ইন্ডিয়ান এক্সপ্রেস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গত 3 বছরের কম সময়ের যুদ্ধে 30 বছরের জমা থাকা সমপরিমাণ গোলাবারুদ শেষ করেছে ইসরায়েল, যা দেশটির সামরিক বাহিনীর সৈন্য সরঞ্জাম এবং অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। সামরিক বাহিনীর নিজস্ব সম্পদ ও রসদ দ্রুত ফুরিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ বৃদ্ধির পাশাপাশি পত্রিকাটিতে সতর্ক করা হয়েছে, সেনা সদস্যদের এই ক্ষতি কাটিয়ে ওঠা বেশ কঠিন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের কারণে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে সামরিক বাহিনীর সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সংঘাতে লিপ্ত থাকার পাশাপাশি দেশের অভ্যন্তরে একটি পরিচিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইরান। সেটি হচ্ছে ক্রমবর্ধমান হারে দেশটির নারীরা প্রকাশ্যে হিজাব পরতে অস্বীকৃতি জানালেও সরকার এই বিষয়ে তেমন কঠোর কোনো অবস্থানে যাচ্ছে না। যুদ্ধের ভয়াবহ সময়েও সরকারপন্থী জনসভা এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে হিজাবহীন নারীদের দেখা গেছে। একটি ভিডিওতে জাতীয় পতাকা হাতে এক হিজাবহীন নারীকে বলতে শোনা যায়, তার স্বামী সেনাবাহিনীতে কর্মরত এবং স্বামীকে নিয়ে গর্বিত তিনি। যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং মোস্তফা খামেনির অধীনে নিরাপত্তা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে ব্যস্ত থাকা কর্তৃপক্ষের অগ্রাধিকারের তালিকা থেকে নারীদের পোশাক সংক্রান্ত নিয়ম কঠোরভাবে চাপিয়ে দেওয়ার বিষয়টি যেন কিছুটা থমকে গেছে। বর্তমানে ইরানের কট্টরপন্থীরা বিষয়টিকে আবারও অগ্রাধিকারের তালিকার শীর্ষের কাছাকাছি ফিরিয়ে আনতে চান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষণশীল ধর্মীয় নেতা এবং রাজনীতিকরা প্রকাশ্য নগ্নতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে পোশাকের নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় ক্যাফে ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে। কিন্তু সরকার এক বিস্ফোরক হিসেব নিকেশের মুখোমুখি দাঁড়িয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের উপর কঠোর হওয়া এক বিষয়, আর বিপুল সংখ্যক নারীর মুখোমুখি হতে নীতি পুলিশকে আবারও রাস্তায় নামানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। মাহসা আমিনীর মৃত্যু দেশটিতে নারী জীবন স্বাধীনভাবে চলার অভ্যুত্থানের দাবানল জ্বালিয়ে দেওয়ার 4 বছর পর অনেক ইরানি নারী প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাব আইন অমান্য করছেন, আর তেহরান নতুন সংঘাতময় পরিস্থিতি এড়াতে চাইছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প।
changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।